জুলাই 2024-এর 2 বছর পেরিয়ে গেছে। সেই সময় দেশের তরুণ-তরুণী, বিশেষ করে জেনজি, নিজেদের স্বপ্ন, নিরাপত্তা আর ভবিষ্যতের হিসাব না কষেই নেমে এসেছিল রাজপথে। কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ ব্যারিকেডে দাঁড়িয়েছে, কেউ আহত হয়েছে, কেউ হারিয়েছে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে। কিন্তু তাদের প্রত্যেকেরই ছিল একটি বিশ্বাস, পরিবর্তন সম্ভব। আজ সেই জুলাইয়ের 2 বছর পর আমাদের স্টুডিওতে এসেছেন আন্দোলনে অংশ নেওয়া 4 জন জেনজি। তারা বলবেন তাদের গল্প, কেন তারা রাস্তায় নেমেছিলেন, কি দেখেছেন, কি হারিয়েছেন, কি পেয়েছেন, আর আজ ফিরে তাকিয়ে তারা জুলাইকে কিভাবে দেখছেন। চলুন শুনি তাদেরই মুখে জুলাইয়ের গল্প। আমি সালেহ মোহাম্মদ মুসা। 2024-এর দিকে আমি বিইউপি প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমার মনে আছে যে 13 তারিখ আমি আমার বন্ধু-বান্ধবের সাথে দেখা করতে গিয়েছিলাম ঢাকা ভার্সিটিতে। তো ওই সময় ফার্স্টেই আমরা যারা সমন্বয়ক ছিল তাদের সাথে দেখা হয়েছিল। জাস্ট দূর থেকে ছবি তুলছিলাম। এর মাধ্যমে আমার জুলাই যাত্রা শুরু হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাকিবুল হাসান। জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে এবং সে সময় ফেসবুক সহ টেলিগ্রাম এবং বিভিন্ন সাইটে ছাত্র জনতার সেই অভ্যুত্থানের আহত ছাত্রদের আপডেট এবং কার কখন ব্লাড প্রয়োজন সে সম্পর্কে আপডেট দিয়েছি এবং জুলাইয়ের সামনের সারিতে থেকেছি। আসসালামু আলাইকুম, আমি সাইদ আরাফাত। 2024 সালে প্রথম বর্ষে কলেজ শিক্ষার্থী ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আমরা মাঠে নেমেছিলাম। সেই বিষয়টিতে একটি সুস্পষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছি, অন্যান্য সকল শিক্ষার্থীদের মতনই। আমি সিফাতুল্লাহ সামিন, বর্তমান পরিচয় হলো আমি একজন এইচএসসি পরীক্ষার্থী। আমার বেড়ে ওঠা বরগুনা শহরের একটা মফস্বল শহর। 15 জুলাই থেকে যখন আমাদের আন্দোলনটা শুরু হয়, আমি তখন কলেজে ভর্তির উদ্দেশ্যে ঢাকা শহরে আসি। তারপর থেকে জুলাই আন্দোলন হলো। আমার বড় ভাই ছিল একজন, যিনি মারা গেছে, যার কারণে আমার আম্মুর আমার প্রতি স্নেহ বা ফিলিংস যেটাই বলি একটু বেশি, যার কারণে তিনি আমাকে আন্দোলনে যোগ দিতে দেননি। আন্দোলন তো হচ্ছিল, প্রতিদিন থেকে দেখতেছিলাম যে কোটা আন্দোলন, যেটা দেখতেছিলাম যে সবাই রাস্তায় মানে নেমে গেছে। তখন ওই মানে সেন্টিমেন্টটা ছিল না যে না রাস্তায় নেমে যেতে হবে, এইরকম কোনো সেন্টিমেন্ট ছিল না। আর 16 তারিখ যখন দেখেছিলাম যে ফার্স্টে নিরীহ ছাত্রদের মধ্যে লাঠিচার্জ করছিল ছাত্রলীগের স্টুডেন্টরা, তো ওই সময় একটু খারাপ লাগছিল যে বিষয়টা, যে এইভাবে আসলে কেন। তখন মনে হয়েছিল যে রাস্তায় নামা উচিত। বাট 17 তারিখে যখন আবু সাইদ ভাই মারা গেছে, ওই সময়কার আমার যারা বন্ধুবান্ধব ছিল এদের সাথে কথা বলেছিলাম যে আমরা 18 তারিখ ইসিবি চত্বরে যাব। সো 18 তারিখ মানে প্রথম যাই প্রোটেস্টে নিরীহ ছাত্রদের উপর, জাস্ট বিকজ দে ওয়ান্টেড টু এক্সপ্রেস দেয়ার রাইটস, দে ওয়ার বিটেন। তো এটা দেখে আমার খারাপ লাগছে অনেক। 17 তারিখ যখন একটা মানুষ মারা গেল, অ্যান্ড হিজ পশ্চার ওয়াজ কারেজিয়াস, তো এটা আমাকে মনে অনুপ্রাণিত করে। আমার তখন নিজের কাছেই খারাপ লাগছিল। আর ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলে মনে হয়েছে যে না, এখন বাসায় বসে থেকে লাভ নেই, রাস্তায় নেমে পড়া উচিত। যখন 16ই জুলাই আবু সাইদকে পুলিশ জনসম্মুখে গুলিবিদ্ধ করলো এবং সেই ভিডিওগুলো চোখের সামনে বারবার আসছিল, তখন মনে হচ্ছিল যে আর ঘরে বসে থাকার মতো সময় নেই। সেজন্যই আমি আন্দোলনে যোগদান করেছিলাম। আমরা 15 জুলাই যখন প্রত্যেকটা শিক্ষার্থী আমরা নিউজ ফিড স্ক্রলিং করি, সেই সময়ে আমি একটি বিষয় লক্ষ্য করি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটি প্রাচ্যে অক্সফোর্ড বলা হয়, সেটিকে ছাত্রলীগের কর্মীরা যেভাবে নির্মমতায় নিয়ে গিয়েছে, শিক্ষার্থীদের উপর যে জুলুম অত্যাচার তৈরি করেছে, তার অনেকগুলো বহিঃপ্রকাশ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। তখন আমরা কলেজ শিক্ষার্থীরা কোনোভাবেই আর বসে থাকতে পারিনি। আমি তখন করলাম কি, আমাদের স্টুডেন্টদের সাথে কমিউনিটি গ্রুপ তৈরি করলাম এবং কমিউনিটি গ্রুপের মাধ্যমে প্রত্যেকে উদ্বুদ্ধ করলাম যেন আমরা অতি শীঘ্রই এই আন্দোলনে যোগদান করতে পারি। জুলাই আন্দোলনে সম্মুখভাবে তেমন অংশগ্রহণ করা হয়নি আমার। আন্দোলনের পরে কলেজ লাইফ শুরু হয় আমাদের। সেখান থেকে ন্যায়, ইনসাফ বা জুলাই যেটাই বলি, সেখানে কন্ট্রিবিউট করার ইচ্ছা হয়। কারণ যেহেতু মূল আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি, এটার একটা গিল্টিনেস বা মনের ভিতরে এটার একটা দুঃখ আজীবনই আছে। আমরা 3 ভাই বোন। আমরা যদি প্রোটেস্টে যাইতাম, আমি মানে ভাইয়া একদিন যাইতো, ওই দিন আমি যাইতাম না, আর ভাইয়া যেদিন যাইতো না ওই দিন আমি যাইতাম, এইভাবে গেছি।
সো মানে আমি যখন যাইতাম ওই সময় আসলে একটা চিন্তাধারায় ছিল যে যদি কিছু হয়ে যায় তাহলে যাতে মানে ভাইয়া দেখতে পারে পরিবারকে। তো এভাবে গেছি আসলে। আম্মু তো বাধা দিত সবসময়, মানে যখন প্রটেস্ট আরও ভায়োলেন্ট হয়েছিল ওইদিকে লাস্টের দিকে, তখন আসলে বাসা থেকে বের হইতে দিত না, বাট ওই মানে ভাইয়া আর আমি আম্মুকে বুঝায় বের হয়ে যেতাম আর কি। পরিবারের অনেকে আমাকে বলেছিল আন্দোলনে গেলে আহত হতে পারিস, গুলিবিদ্ধ হতে পারিস, কিন্তু আমার মনে তখন কাজ করছিল ছাত্র আন্দোলনে শত শত ছাত্র থাকার পরেও যদি একটি গুলি এসে আমার বুকে বিঁধে বা আমি আহত হই বা আমি শহীদ হয়ে যাই তাহলে আমার কোনো কষ্ট নেই। 16 তারিখে যখন প্রথম আন্দোলনে যোগদান করি তখন আমার পরিবার এই বিষয়টি অবগত ছিলেন না, বাট 16 তারিখে যখন আমি তাদেরকে বিষয়টি অবগত করেছি যে আমি মুভমেন্টের সাথে জড়িত ছিলাম, তখন আমার বাবা আমাকে কোনো রকম মানা করেনি, তবে মা নিতান্তই মানা করেছিল। এবং মা মনে করেন যে সন্তান আসলে যদি মৃত্যুর ঝুঁকে থাকে তাহলে তার জন্য বিষয়টি হারানোর খুব কষ্টদায়ক হবে, বাট বাবা সম্পূর্ণ সাহস জুগিয়েছিলেন যে তুমি অবশ্যই চেষ্টা করবা থাকার জন্য, সম্পূর্ণ গুলির সামনে না থাকো কিংবা তোমার ফ্রেন্ডদের সাথে হলেও থাকবা। আমার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় ছিল 4 আগস্টের সময়। ওই দিন আসলে আমি মিরপুর 10-এ গিয়েছিলাম। তো ওই সময়কার এনভায়রনমেন্টটা আসলে নিজে থেকে কাছ থেকে যদি না দেখেন আসলে বোঝানো যাবে না। এটা আলাদা এক্সপেরিয়েন্স, লাইফ টাইম মেমোরিজ আমার জন্য। গুড ওয়ে, ইন এ গুড ওয়ে, ভেরি গুড ওয়ে। সো ফার্স্ট অফ অল মানে আমি আসলে অতটা কারেজিয়াস না। আমার আসলে ওই পরিমাণ কারেজ নাই যে হচ্ছে বুলেটের সামনে দাঁড়াবো। সো ম্যাক্সিমাম টাইমে আসলে আমি গলিতে অবস্থান করছিলাম। মিরপুর 10-এর যে শাহ আলী প্লাজা আছে ওখানে যে হচ্ছে গলিগুলো আছে, এই গলিগুলা থেকে বের হতাম। মাঝে মাঝে কিছু ইট পাটকেল এগুলা মানে ওর পাশে ঢিল ছুঁড়ে দিতাম। আবার যদি ধাওয়া খাইতাম তাহলে চলে আসতাম। তো টিয়ার গ্যাস এইরকমই। কিন্তু জিনিসটা হচ্ছে যখন মানে এই দিকে মানে গলিতে আসলে মানে স্মরণীয় ঘটনা শুরু হয় এভাবে যে হচ্ছে 12টা-1টার দিকে হবে হয়তোবা। সো স্কুল পড়ুয়া হয়তোবা 8-9-এ পড়ে, এরকম ছোটো ছোটো আমার বোন, ওনারা বাসা থেকে বের হয়ে আসলো। এসে হচ্ছে মানে আহত মানুষের সংখ্যা আসলে নিজের চোখ দিয়ে না দেখলে আসলে বোঝা যাবে না। কিছুক্ষণের মধ্যে মধ্যে মানুষ খালি মানে বিভিন্ন ধরনের ছড়া বুলেট এই নিয়ে আসতেছে, আহত হচ্ছে। এইসব মানুষকে আসলে ওই সময়কার মানে মধ্যে আর কি তাড়াতাড়ি করে যে হচ্ছে দিবে আর কি, চিকিৎসাটা দিবে এইরকম মানুষ ছিল না। বাট কিছু মানে আমার যারা ছোটো ছোটো বোন 8-9-এর, ওনারা বের হয়ে আসছে বাসা থেকে নিজের প্যারেন্টসদেরকে ওইভাবে মানিয়ে যে এসে আর কি ওনারা সবাই হচ্ছে ফার্স্ট এইডের কাজগুলো করা শুরু করে দিয়েছে। সো এটা শুরু ফার্স্টে। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমাকে একটা আপু বলল যে হচ্ছে ওনাদের মনে হয় লাগতো সিজার্স অ্যান্ড হচ্ছে আর কিছু মেডিকেল সাপ্লাই লাগতো। সো পরে আমি লার্জ ফার্মাতে গিয়েছিলাম ওই সময়। লার্জ ফার্মার তো দোকানটা বন্ধ, বাট হচ্ছে নক দেওয়ার পরে ওনারা নিচ থেকে আর কি যেগুলো মেডিকেল সাপ্লাই ছিল ওগুলো সব দিয়ে দিল। তো ওই সময় ওনাদেরকে পে করতে গিয়েছিলাম, মানে ওনারা কোনো টাকা নেই, বলছে যে না লাগবে না। সো পরে আরও গলির ভিতরের দিকে আসতেছি, একটা লুঙ্গি পরা একটা আঙ্কেল, উনি মানে দাঁড় করাইলো আমাদের। আমি আমার এক ফ্রেন্ড ছিলাম হচ্ছে এলাকার। সো দাঁড় করানো বললো যে হচ্ছে তোমরা কি স্টুডেন্টস? আমরা বললাম যে ইয়েস আমরা স্টুডেন্ট। তো পরে উনি বললো যে আচ্ছা এই নাও 3000 টাকা ওই সময়ে মানে বের করে দিছে হাতের মধ্যে, বের করে বলে এটা নিয়ে কিছু মানে কিনে খাও, তোমার ভাই বোনদেরকে দিও। সো পরে টাকা পাওয়ার পরে আমরা আসলে এলাকার একটা দোকানে, মুদির দোকানে গিয়েছি। সো ওখানে গিয়ে বলতেছিলাম যে হচ্ছে বিস্কুট আছে কিনা, স্যালাইন আছে কিনা, আরও কিছু সাপ্লাই যেগুলো ছিল ওগুলো সব মানে নেওয়ার চেষ্টা করতেছিলাম। সো মানে বিস্কুট নেওয়ার সময় আমরা গুনতেছিলাম যে আচ্ছা আমাদের কাছে তো এত টাকা আছে, তো আমরা কয়টা বিস্কুট নেব। তো ওনারা বলতেছে যে আপনি কার্টুনটা নেন ভালো হবে। আমি বলছি ওকে ফাইন, কার্টুন নিলাম, তারপর স্যালাইনের একটা বক্স নিলাম, তারপরে আরও কিছু যেগুলা পানি মনে হয় নিয়েছিলাম 1 কেস মোস্ট প্রবাবলি। সো নেওয়ার পরে মানে ওনাকে পে করতে যাবো, উনি বলে টাকা লাগবে না। এই যে মেনটা মানে সেন্টিমেন্ট যে একটা যে হচ্ছে মানে আবেগ, এটা আসলে আমি প্রথম মানে ওই সময় দেখছিলাম যে 4 আগস্টের মধ্যে। আমার আরও বেশি হচ্ছে যে এলাকার মানে রাস্তার ধারে যে আন্টিগুলা পিঠা বিক্রি করে, ওনারা জানে যে খাওয়ার পানি কোথায় পাওয়া যায়। ওনারা পানি নিয়ে এসে পানি দিয়েছিল, চোখ মুখ হাত বুলাই দিয়েছিল। আসলে মানুষের আবেগ ওই সময় মানে ফার্স্ট আমি মানে করছি। এইটাই আর কি আমার যদি মেমোরেবল কোনো কিছু থাকে তাহলে এটা। জুলাইয়ের একজন সহযোদ্ধা, ওনার একটি ঘটনা আমার আজীবন মনে থাকবে। সেটা হলো যখন 4ই আগস্ট অর্থাৎ সরকার পতনের একদিন আগে
উনি ওনার একটি ডায়েরির ভিতরে লিখছিলেন ওনার নাম, ঠিকানা, ওনার ফোন নাম্বার এবং ওনার ব্লাড গ্রুপ। তো ওই সময় আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি এগুলো কেন লিখছেন? উনি ওই সময় বলল, আন্দোলনে যাওয়ার পরে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আমি আহত হওয়ার পর সহযোদ্ধারা আমাকে টেনে হিঁচড়ে কোনো রকম হাসপাতালে নিয়ে যায় তাহলে তারা যেন আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে এবং আমার যদি ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন হয় তাহলে যেন আমার ব্লাড নির্ণয় করতে পারে। আমাদেরই পুলিশি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী যে আমাদের সাথেই ছিল, 16 তারিখ থেকে একসাথে যুক্ত ছিলাম আমরা, 18 তারিখ কিংবা 19 তারিখের দিকে ও মর্মান্তর আহত হয় পুলিশের রাবার বুলেটের মাধ্যমে। প্রায় 70+ গুলি ওর গায়ে লেগেছিল এবং ও 1 বছরের উপরে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং এখনও সুস্থ আছে। কিন্তু এই বিষয়টি আমাদের আসলে অবিস্মরণীয় একটি ঘটনা যে আমাদের একটি ফ্রেন্ড আহত অবস্থায় দীর্ঘদিন আমাদের সাথে ছিল। পাওয়া না পাওয়ার হিসাবটা মানে ওভাবে আমি কখনো করি না, বাট অনেক কিছু পাইছি। আবার মানে দেখা গেছে যে অনেক কিছু এখনো আশা রাখতেছি যে ইনশাল্লাহ আরো ভালো হবে। যেই মানে আশা নিয়ে আসলে মানুষ আসছিল, আলহামদুলিল্লাহ কিছু কিছু ক্ষেত্রে এখন ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অবশ্যই আছে। আন্দোলনের 2 বছর হয়ে যাওয়ার পরও কিছু জিনিস কমতি আছে, যেমন ছাত্র জনতার কিছু ন্যায্য দাবি আজও তারা পায়নি এবং বিশেষ করে জুলাই সনদ আজও বাস্তবায়ন হয়নি এবং কখনো বাস্তবায়ন হবে কিনা তা সম্পর্কে আমরা অবগত নই। যে বিষয়ে আমরা জুলাই অংশগ্রহণ করেছিলাম সেই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে এখনও ফলশ্রুতি কোনোটা পাইনি। সব কিছু যে পাইনি তা না, তবে যে নতুন বাংলাদেশ আমরা গড়ে তোলার প্রত্যয় মাঠে নেমেছিলাম সেই প্রত্যয়টা আমরা সঠিকভাবে পাইনি বলে আমি মনে করি। নতুন প্রজন্ম তো মানে অনেক বেশি অ্যাডভান্স অ্যান্ড আমার মেসেজ ওভাবে নাই আসলে। ওই সময় আমি নিজেও আসলে মানে নতুন ছিলাম, সো এক্সপিরিয়েন্স করছি। এখনও ওই পরিমাণ এক্সপিরিয়েন্স হয়নি যে নতুন কোনো প্রজন্মকে কোনো ভালো মেসেজ দেওয়ার মতো। নতুন প্রজন্মকে শুধু এতটুকু বলতে চাই, আপনারা জুলাইকে ধারণ করতে শিখুন এবং নতুন কোনো ফ্যাসিস্ট এবং জুলুমকারী যেন বাংলাদেশে তৈরি না হতে পারে সেদিকে লক্ষ্য রাখুন। নতুন প্রজন্মকে জুলাই সম্পর্কে বলবো যে তোমরা কখনো সত্য জাগরণকে পিছিয়ে করবা না। সত্য জাগরণকে সবসময় সামনে এগিয়ে নিবে এবং নিজের ইথিক্স থেকে কখনো পিছু হটবা না। আই উড সে যে বাংলাদেশ 2.0 এটা আমার কাছে নতুন বাংলাদেশ। আমার কাছে জুলাই মানে নতুন এবং সমৃদ্ধশীল এক বাংলাদেশ, যেখানে দলমত নির্বিশেষে সবাই সকলের মতামত প্রকাশ করতে পারবে এবং জুলুম নির্যাতন যেখানেই দেখবে সেখানেই প্রতিবাদ করতে পারবে। জুলাই মানে একটি আত্মজাগরণের নাম, আমাদের বাঙালির বহু সময়ের একটি আবেগের বহিঃপ্রকাশ।